আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছি। খুব ভালোভাবে দেখে নাও কারা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবে, কত করে টাকা পাবে, কি পরিমাণ সুদ দিতে হবে, কিভাবে টাকা শোধ করার দরকার আছে, কিভাবে শোধ দিতে হবে এবং কোন কোন শর্ত রয়েছে, কোন কোন যোগ্যতা থাকলে এই ক্রেডিট কার্ড পাওয়া যাবে। এই ডিটেলস আমি এই আলোচনার মধ্যে তুলে ধরছি। একেবারে সরকারি যে নির্দেশিকা রয়েছে, সরকারি যে শর্তাবলী রয়েছে, সেই সমস্ত শর্তগুলো আমি বিস্তারিত এখানে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা থেকে কিন্তু এই ব্যবস্থাটা, এই স্কিমটা পরিচালনা করা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম WBSCCS কার মাধ্যমে এই স্কিমটা ইমপ্লিমেন্ট হবে, কোন ব্যাঙ্কগুলোর মাধ্যমে? মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক, বিভিন্ন কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে, তার অ্যাফিলিয়েটেড কোঅপারেটিভ ব্যাঙ্ক, যেমন বিভিন্ন জেলায়ও রয়েছে কোঅপারেটিভ ব্যাঙ্ক, বিভিন্ন ডিস্ট্রিক্টে, নদিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন জেলায়, আমি আমার জেলার উল্লেখ করলাম, নদিয়া জেলার নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে। বিভিন্ন তোমাদের এলাকা কাছাকাছি কোনো সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক থাকতে পারে। মূলত রাজ্য সরকার এটা একান্তভাবে রাজ্যের মধ্যেই রয়েছে, বিভিন্ন অন্যান্য রাজ্যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক নেই। তো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে, অর্থাৎ আমি যেমন বললাম ডিস্ট্রিক্টে রয়েছেন, আমাদের জেলায় রয়েছে, অন্যান্য জেলায় রয়েছে, এবং এছাড়া অন্যান্য পাবলিক প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, অর্থাৎ অন্যান্য ব্যাঙ্কগুলো, তার মাধ্যমে কিন্তু এই ক্রেডিট কার্ড স্কিমের অন্তর্ভুক্ত হওয়া যাবে। অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্কগুলো কিন্তু, এই ব্যাঙ্কগুলো ছাত্রছাত্রীদের লোনের ব্যবস্থা করবে, এই কথা বলা হয়েছে। এরপরে চলে যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। কিভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, মানে কিভাবে অ্যাপ্লিকেশান হবে এবং ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রে প্রসেসটা কি, পদ্ধতিটা কি। অ্যাপ্লিকেশান করবে স্টুডেন্ট, যেই ছাত্র বা ছাত্রী এই ক্রেডিট কার্ড নিতে চায়, সেই ছাত্র বা ছাত্রী করবে যেই ইনস্টিটিউশনে সে পড়ছে, সেই ইনস্টিটিউশনের হেডের কাছে, অর্থাৎ ধরো কোনো কলেজে পড়ছে, তার লোনের প্রয়োজন আছে, সেই কলেজের যিনি হেড তিনি, তার কাছে সেই অ্যাপ্লিকেশান করবে। সেই হেড তখন তার অ্যাপ্লিকেশানটা পাঠিয়ে দেবে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে, এবং তারপর সেখান থেকে চলে যাবে ব্যাংকে। ব্যাংকের অ্যাপ্রুভাল পেয়ে, অর্থাৎ ব্যাংকের সম্মতি পেয়ে তারপরে লোনটা কিন্তু স্যাংশন হবে। অর্থাৎ কিভাবে প্রসেসটা হবে, অর্থাৎ প্রথমে ছাত্র, তারপরে হেড অফ দ্য ইনস্টিটিউশন, তারপর ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, তারপর ব্যাংক, এই পদ্ধতিতে হবে। এরপরে হচ্ছে ফ্লো চার্ট, অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্রেডিট কার্ড ইস্যু প্রসেস। কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, সেই অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, সেটা 30শে জুন থেকে চালু হয়ে যাবে। 30শে জুনের পর ডিটেলস, সেই অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে হবে তার ডিটেলসটা কিন্তু দেওয়া হবে। তো ফ্লো চার্ট কীভাবে হবে, কি অনলাইন অ্যাপ্লিকেশানের পদ্ধতিটা কি। ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশান বাই স্টুডেন্ট, অ্যাপ্লিকেশান করবে স্টুডেন্ট, তারপরে ইনস্টিটিউশনে যিনি হেড তিনি নোডাল অফিসার হবেন, তিনি সমস্ত প্রসেসটা করবেন, তিনি ভেরিফাই করবেন এবং তারপর পাঠিয়ে দেবেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে। সে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তার অ্যাপ্লিকেশনটা ভালোভাবে এক্সামিন করবে এবং তারপর সেটা ব্যাংকে পাঠিয়ে দেবে এবং তারপর অ্যাপ্রুভ করা হবে, স্টুডেন্ট তারপরে ক্রেডিট কার্ড পাবে। এটা ফ্লো চার্টটা পরপর দেখানো হয়েছে কিভাবে ক্রেডিট কার্ডটা পাওয়া যাবে। অবজেক্টিভ, এই যে ক্রেডিট কার্ড স্কিমটা, তার অবজেক্টিভ বা মূল উদ্দেশ্য কি রয়েছে। তো ছাত্রছাত্রীকে হ্যাসেল ফ্রি বা কোনো সমস্যাহীন এবং কোনো দায়ভারহীন, কোনো সিকিউরিটি ছাড়া লোন দেওয়া হবে। কোলাটেরাল সিকিউরিটি ফ্রি লোন দেওয়া হবে, অর্থাৎ কোনো দায়ভার তার না থাকবে না, কোনো সিকিউরিটি দরকার নেই। যেমন বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকে লোন করতে গেলে তার সিকিউরিটি দিতে হয়, গ্যারান্টার থাকতে হয়, কিন্তু এই ক্ষেত্রে কোনো গ্যারান্টার থাকবে না। রাজ্য সরকারই তার গ্যারান্টার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার গ্যারান্টার, এবং নমিনাল সিম্পল ইন্টারেস্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট 10 লাখ পর্যন্ত স্টুডেন্টকে দেওয়া হবে। নমিনাল
সিম্পল ইন্টারেস্টে, অর্থাৎ এখানে বলা আছে যে মাত্র 4% সিম্পল ইন্টারেস্ট, 4% সুদে টাকা দেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা পার্সোনাল লোনও নিই সেক্ষেত্রে 14% কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একটু কম হতে পারে, 12%। হাউজিং লোন নিতে গেলে আর একটু কম পাওয়া যায়, সেই ক্ষেত্রে অন্যান্য নানা শর্ত থাকে। তাই এই ক্ষেত্রে বলা হচ্ছে যে 10 লাখ টাকা পাওয়া যাবে এবং সিম্পল ইন্টারেস্ট 4%, পার্সেন্টটা পরে উল্লেখ থাকবে। এবং ছাত্র বা ছাত্রী যদি রাজ্যের মধ্যে পড়তে চায় বা রাজ্যের বাইরে পড়তে চায় এবং বিদেশেও যদি পড়তে চায় তাহলেও কিন্তু এই লোনটা 10 লাখ টাকা ম্যাক্সিমাম এই লোনটা কিন্তু পাওয়া যাবে। তাহলে অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে যে এই রাজ্যের বাইরে গিয়ে যদি আমি পড়াশোনা করি, কোনো কোর্স করি, তাহলে কি লোন পাবো? অবশ্যই পাওয়া যাবে। তারপরে বেনিফিটস, কি কি সুবিধা পাওয়া যাবে? হ্যাসেল ফ্রি এবং কোনো সমস্যা নেই এবং সিকিউরিটি গ্যারান্টার তো কিছুই লাগবে না। ম্যাক্সিমাম ক্রেডিট লিমিট হলো 10 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। সিম্পল ইন্টারেস্টে পাওয়া যাবে একদম সামান্য 4%, যে ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আরও বেশি লাগে। পার্সোনাল ইন্টারেস্টের ক্ষেত্রে 14% পর্যন্ত ইন্টারেস্ট দিতে হয়, সেখানে এখানে মাত্র 4%। এবং ইন্টারেস্ট যে যখন স্টাডি করবে, অর্থাৎ যখন পড়াশোনা করছে, যেই পড়াশোনার টেনিওর, অর্থাৎ দেখা গেল 4 বছরের কোনো কোর্স করছে স্টুডেন্ট বা 5 বছরের কোনো কোর্স করছে, তখন থেকেই সে তো লোন পাচ্ছে। সেই লোন পাওয়ার ক্ষেত্রে তাকে তো ইন্টারেস্ট দিতে হবে প্রতি মুহূর্তে 4%। 4% যত টাকা সে নেবে তার 4% বা 4% তাকে ইন্টারেস্ট দিতে হবে। 100 টাকা হলে 4 টাকা ইন্টারেস্ট দিতে হবে, সেই হিসাবে তাকে ইন্টারেস্ট দিতে হবে। এবং সেই ইন্টারেস্ট যদি তার পড়াশোনার এই সময়ে, যে পড়াশোনার যে পিরিয়ডে 3 বছর বা 4 বছর, সে যদি ঠিকঠাক দেয় তাহলে 1% রিবেট পাওয়া যাবে। অর্থাৎ 4% জায়গায় 3% পরবর্তী সময় পড়াশোনা হয়ে গেলে সে 3% করে সে বাকি যে সময়টা যে সে টাকাটা দেবে, রিপেমেন্ট করবে, অর্থাৎ সরকারকে ফিরিয়ে দেবে যে লোনের টাকাটা, সেক্ষেত্রে কিন্তু তার ইন্টারেস্টটাও কমে যাবে 1%, সেটা বলা হচ্ছে। পারপাস বা উদ্দেশ্যগুলো কি কি ক্ষেত্রে এই টাকাটা ব্যয় করা যাবে? ফলোয়িং এক্সপেন্সেস এইভাবে ব্যয় করা যাবে। ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, অর্থাৎ যে ইনস্টিটিউশনে পড়ছি বা পড়ছে ছাত্রছাত্রী, সেই ইনস্টিটিউশনের কোর্স ফি, অর্থাৎ কোনো কলেজে পড়লে, কোনো প্রফেশনাল কোর্স করলে সেই ক্ষেত্রে কোর্স ফি, কলেজ বা ইউনিভার্সিটির ইনস্টিটিউশনের ফিজ, এক্সামিনেশন ফিজ, লাইব্রেরি ফিজ, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেই ফিজগুলো পেমেন্ট করা যাবে। দেখা যাচ্ছে কোনো হোটেল ম্যানেজমেন্ট কোর্সে কেউ ভর্তি হলো বা কোনো ডাক্তারি কোর্সে ভর্তি হলো, সেই ইনস্টিটিউশন ফিজ, সেই ইনস্টিটিউশন ফিজগুলো কিন্তু এই লোন থেকে দেওয়া যাবে। তারপরে একটা কলেজে একটা কশান মানি দিতে হয়, একটা সিকিউরিটি মানি দিতে হয় এবং পরে সেটা ফেরত দিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে বিল্ডিং ফান্ডে টাকা দিতে হয়, রিফান্ডেবল ডিপোজিট যেগুলো ফেরত পাওয়া যায়, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সেই টাকাটা দেওয়া যাবে। নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, যে নন ইনস্টিটিউশন কিছু এক্সপেন্স এখানে রয়েছে। কলেজ, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, হোস্টেলসে যদি থাকতে হয়, যেগুলো পড়াশোনার ফিজ নয়, হোস্টেলে থাকার ফিজ, সেগুলোকে নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স বলা হচ্ছে, সেই ক্ষেত্রেও সেটা দেওয়া যাবে। রেন্ট, লাইসেন্স ফি ফর লিভিং আউটসাইড হোস্টেল, হোস্টেল নয় বাইরে যদি কারো থাকতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে। পেইং গেস্ট, কোনো বাড়িতে পিজি হিসাবে কারো বাড়িতে থাকা হলো পেইং গেস্ট হিসাবে, সেই ক্ষেত্রেও এক্সপেন্স এখান থেকে বহন করা যাবে। নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সে আরও কিছু বলা হচ্ছে, যে কেউ যদি বই কিনতে চায়, কম্পিউটার পড়াশোনার জন্য কম্পিউটার প্রয়োজন পড়তে পারে, ল্যাপটপ, ট্যাবলেট প্রয়োজন পড়তে পারে, সেই ব্যয় বহন এখান থেকে করা যাবে। স্টাডি ট্যুরস, প্রজেক্ট ওয়ার্কস, থিসিস, এই সমস্ত কিছু জমা করতে গেলেও কিছু ব্যয় হতে পারে। স্টাডি ট্যুরে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন থেকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ক্ষেত্রেও সেই ব্যয়ও এখান থেকে বহন করা যাবে। নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স বলা হচ্ছে এগুলোকে। তা এখানে বলা হচ্ছে যে একজন স্টুডেন্ট ক্যান ইনকার এক্সপেন্ডিচার আপ টু 30% অফ দ্য টোটাল লোন স্যাংশনড ফর নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস ফর দ্য হোল কোর্স অফ স্টাডি। দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট যদি 1 লাখ টাকা লোন নেয়, তার 30% সে কী করতে পারবে? নন ইনস্টিটিউশনাল এক্সপেন্স যেগুলো আগে বলা হলো সেই ক্ষেত্রে সে ব্যয় করতে পারবে। অর্থাৎ 1 লাখ টাকা লোন নিলে 30,000 টাকা সে কিন্তু এই ক্ষেত্রে ব্যয় করতে পারবে। আর 20% টাকা সে কী করতে পারবে? টোটাল লোন ক্যান বি ইউজড অ্যাজ লিভিং এক্সপেন্সেস, যে থাকা খাওয়া খরচ বাবদ যদি কোনো খরচা হয় 20%, অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা সেই খাতে কিন্তু সে সমস্ত কোর্স জুড়ে সেই টাকাটা ব্যয় করতে পারবে। তার একটা লিমিট বেঁধে দেওয়া হয়েছে।
এলিজিবিলিটি, কারা এই লোন পেতে পারে। তাহলে এই লোন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো দেওয়া হচ্ছে সেটা দেখে নিই একবার। যে ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গে টানা 10 বছর বসবাস করতে হবে, এটা একটা প্রাথমিক শর্ত। তারপরে স্টুডেন্টকে অবশ্যই ক্লাস 10-এ এনরোল হতে হবে, অর্থাৎ কোনো স্কুলে অবশ্যই সে ভর্তি হয়েছিল ক্লাস 10-এ বা হায়ার সেকেন্ডারিতে। ক্লাস 10-এ যদি কোনো তার লোন প্রয়োজন হতে পারে, হায়ার সেকেন্ডারিতে প্রয়োজন হতে পারে, কলেজে ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ কলেজের কোর্সে, পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ এমএসসি ইত্যাদি কোর্সে, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই সেই ইনস্টিটিউশনে ভর্তি হতে হবে, অর্থাৎ ভর্তি থাকতে হবে। ভর্তি নেই তাহলে কিন্তু সে লোন পাবে না, কারণ ইনস্টিটিউশনাল হেড তো তিনি তো রেকমেন্ড করবেন, সেক্ষেত্রে অবশ্যই লাগবে। এছাড়া নানা প্রফেশনাল কোর্স যেমন হোটেল ম্যানেজমেন্ট কোর্স হতে পারে, যেগুলো পেশাগত কোর্স, ডিপ্লোমা কোর্স, এই সমস্ত ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা বিদেশে সেক্ষেত্রে কিন্তু সেখানকার হেডের কাছ থেকে অবশ্যই অনুমতি লাগবে। তাই সেখানে ভর্তি হয়ে থাকতে হবে, এনরোলড হতে হবে। পাশাপাশি যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আমরা ধরে নিই যে আইএএস পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে, রাজ্যের ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে বা অন্যান্য চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে যদি কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়, যেমন বিভিন্ন নামজাদা প্রতিষ্ঠান আছে, রাইস থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানে যদি সে ভর্তি হতে চায় সেক্ষেত্রে প্রচুর টাকা পয়সার প্রয়োজন থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু লোন পাওয়া যাবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস অর্থাৎ যারা লোন পেতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 40 বছরের মধ্যে। যখন অ্যাপ্লিকেশান করছে 40 বছরের মধ্যে, অর্থাৎ 40 বছর বয়সী প্রত্যেকে কিন্তু এই লোনটা নিতে পারবে। তার অনেকেরই পড়াশোনার প্রয়োজন থাকতে পারে, তারা কিন্তু এই লোন পেতে পারে। এটা একটা আপার এজ লিমিটটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে চলে যাচ্ছি কোয়ান্টাম অফ ফিনান্স অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ কত পরিমাণ, কীরকম পরিমাণে পাওয়া যাবে। কোয়ান্টাম শব্দের অর্থ পরিমাণ, সেটা এবার দেখে নিই। ম্যাক্সিমাম হলো 10 লাখ টাকা। যে কোনো কোর্সের যে কোনো সময় সে লোনটা কিন্তু পেতে পারে। দেখা গেল কোর্সে ভর্তি হয়ে গেছে, প্রথমে তার লোনের প্রয়োজন পড়লো না, 5 বছরের কোর্স, 1 বছর পরে তার লোনের প্রয়োজন হলো, তখনও কিন্তু সে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে। লোন অ্যাপ্লিকেশন স্টুডেন্ট এবং কো বড়োয়ার, অর্থাৎ স্টুডেন্ট, দেখা গেল স্টুডেন্ট এবং তার বাবা মিলে অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ বাবাকে কো অ্যাপ্লিকেন্ট রাখা হলো, কো বড়োয়ার রাখা হলো, এই দুজন মিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারে। দেয়ার উইল বি এ লাইফ কভার ইন দ্য নেম অফ দ্য স্টুডেন্ট আপ টু দ্য লোন অ্যামাউন্ট স্যাংশনড। প্রত্যেকটা লোন অ্যামাউন্ট, দেখা গেলো 10 লাখ টাকা লোন অ্যামাউন্ট করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু একটা ইন্স্যুরেন্স করা থাকবে, যে একটা ইন্স্যুরেন্স পরিমাণ থাকবে, কারণ কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেই ইন্স্যুরেন্সের দ্বারা সেটাকে কভার করা হবে। প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষের জীবনে ইন্স্যুরেন্স করতে হয় বা ইন্স্যুরেন্স করার প্রয়োজন থাকে। এই লোন অ্যামাউন্টের ক্ষেত্রেও কিন্তু একটা ইন্স্যুরেন্স করা থাকবে, সেটাও এখানে বলা হলো। মোড অফ ডিসবার্সমেন্ট, কীভাবে টাকাটা দেওয়া হবে বা কীভাবে কোন খাতে সেটাকে ব্যয় করা হবে, এই জিনিসটা বলা হচ্ছে, কীভাবে ব্যয় করা হবে। ফর পেমেন্ট অফ কোর্স ফিজ অ্যান্ড আদার ফিজ রিলেটেড টু দ্য ইনস্টিটিউশন দ্য অ্যামাউন্ট অফ লোন উইল বি ক্রেডিটেড ডিরেক্টলি টু দ্য ডেজিগনেটেড অ্যাকাউন্ট অফ দ্য ইনস্টিটিউশন কনসার্নড। দেখা যাচ্ছে যে কোনো ইনস্টিটিউশনের কোর্সের ক্ষেত্রে যদি টাকা লাগে, দেখা গেল কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হব, সেই কোর্স ফি বাবদ 2 লাখ টাকা খরচা হবে, সেক্ষেত্রে সেই 2 লাখ টাকা একেবারে ইনস্টিটিউশনের যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু কোর্স ফি হিসাবে সেটা জমা পড়ে যাবে ডিরেক্টলি, অর্থাৎ স্টুডেন্টদের হাতে কিন্তু টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে না, একেবারে অ্যাকাউন্টে চলে যাবে যে প্রসেসের মাধ্যমে। আর যদি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি কিনতে হয়, সেই ক্ষেত্রে স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা লোনের টাকাটা কিন্তু যাবে, অন্যথা কিন্তু লোনের টাকাটা কিন্তু যাবে না, অর্থাৎ স্টুডেন্টদের অ্যাকাউন্টে যাবে না। যদি ভর্তি ফিজ বাবদ টাকাটা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু একেবারে সেই ইনস্টিটিউশন যেটা আছে সেই ইনস্টিটিউশনের অ্যাকাউন্টে চলে যাবে, এটা বলা হলো। এবার আরও কিছু বলা হচ্ছে যে ব্যাংকিং রুলস তো আছে, কিছু ব্যাংকিং রুলস আছে, সেই ব্যাংকিং রুলস অনুযায়ী কিন্তু সমস্ত পদ্ধতি চলবে। এবং এই যে প্রত্যেকটা লোন নিতে গেলে ব্যাংকের কাছে সিকিউরিটি রাখতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু রাজ্য সরকার সিকিউরিটি, তাই কোনো কোলাটারাল সিকিউরিটি কোনো ফর্মেই রাখতে হবে না, টাকার ফর্মে বা জমির ফর্মে, ট্রানজিবল বা ইনট্রানজিবল ফর্ম, কোনো ফর্মেই কিন্তু
প্যারেন্টকে বা লিগ্যাল গার্জিয়ানকে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বা কোনো কিছুই তাকে কিন্তু সিকিউরিটি হিসাবে রাখতে হবে না। বড় লোনের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলো এই ব্যবস্থা করে যে কোনো ক্ষেত্রে যদি কেউ লোন খেলাফি হয়, অর্থাৎ লোনের টাকা যদি না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা সিকিউরিটি রাখতে হয়। সেই সিকিউরিটি রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা বলা হলো। মার্জিন মানি, মার্জিন মানি কি, যে একটা এই যে ব্যাংক যদি 10 লাখ টাকা লোনের ব্যাপার থাকে, সম্পূর্ণ টাকা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাংক দেয় না, সম্পূর্ণ টাকাটা দেয় না। এক টাকা সেই যিনি নেবেন টাকাটা, অর্থাৎ যে স্টুডেন্ট নেবে তাকে কিন্তু দিতে হয়, এরকম একটা ব্যবস্থা থাকে। এটাকেই বলা হয় মার্জিন মানি। দেখা যাচ্ছে যে একটা কোর্স হলো, অনেক সময় দেখা যাচ্ছে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবে, সেখানে 8 লাখ টাকা লাগবে। এই 8 লাখ টাকা বা 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকার মধ্যে 1% বা 10% দেখা যাচ্ছে যে বলছে যে কোর্স ফি আমরা দিয়ে দিচ্ছি, ব্যাংক বলছে আমরা দিয়ে দিচ্ছি, আমরা 9 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তার 10% তোমার দিতে হবে। সেই সময় যখন দিতে হচ্ছে টাকাটা, অর্থাৎ তুমিও দিচ্ছ সেটা বোঝা গেল, অর্থাৎ 10% মানে 1 লাখ টাকা তাকে দিতে হবে, এরকম বলা হচ্ছে। এই মার্জিন মানির ক্ষেত্রে আপ টু 4 লাখ, 4 লাখ পর্যন্ত মার্জিন মানি নীল বলা হচ্ছে, এবং 4%, 4 লাখের উপরে 5% মার্জিন মানি দিতে হতে পারে। অর্থাৎ 4 লাখের উপরে যদি লোন নেওয়া হয়, সেক্ষেত্রে 5% মার্জিন মানি, অর্থাৎ 5% কিন্তু সেই ব্যক্তিকে দিতে হবে, অর্থাৎ যে লোন নেবে স্টুডেন্টকে 5% দিতে হবে। স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ, কোনো স্কলারশিপ বা যদি স্কলারশিপ কেউ পায়, সেক্ষেত্রে সেটাকে কিন্তু মার্জিন মানি হিসাবে গ্রহণ করা হবে। অর্থাৎ 4 লাখের উপরে যদি কেউ কোর্স ফি পায়, সেখানে স্কলারশিপ দিয়ে কিন্তু স্কলারশিপটাকে কিন্তু মার্জিন মানির মধ্যে ইনক্লুড করা যাবে। দেখা যাচ্ছে তার বলছে, ব্যাংক বলছে যে 10% দিতে হবে, বা 5% যদি হয়, 10 লাখ টাকা যদি লোন নেয়, তাহলে 5% যদি হয়, তাহলে 50,000 টাকা সেই যে লোন নিচ্ছে অ্যাপ্লিকেন্ট তাকে কিন্তু দিতে হবে, পুরো টাকাটা কিন্তু ব্যাংক দেবে না। সেই 50,000 টাকাটা সেই স্কলারশিপ বাবদ যদি কেউ পায়, সেই স্কলারশিপ বাবদ টাকাটাও সে এই মার্জিন মানি হিসাবে সে কিন্তু ব্যয় করতে পারে, অন্যথা সেই মার্জিন মানি তাকে কিন্তু দিতে হবে। এটা বড় লোন অ্যামাউন্টের ক্ষেত্রে 4 লাখের উপরে সেটা কিন্তু বলা রয়েছে এখানে। পেমেন্ট কিভাবে হবে? কোনো কোর্স শেষ হয়ে গেল, কোনো কোর্স শেষ হওয়ার পরে যে রিপেমেন্ট হলিডে পাওয়া যাবে, অর্থাৎ 1 বছর পর্যন্ত সেই টাকাটা সে মানে যে আসল টাকাটা না দিলেও হবে। সে তারপরে কোর্সটা শেষ হওয়ার পরে তো চাকরি বাকরি পাবে, তারপরে টাকাটা দেবে, তারপরে টাকা মানে আসল টাকাটা দিতে হবে। সে আসল টাকাটা দেওয়ার ক্ষেত্রে 1 বছর পর্যন্ত সে কিন্তু ছাড় পাবে, এবং এই ছাড়টা, রিপেমেন্ট পিরিয়ডটা 15 বছর পর্যন্ত, লোন নেওয়ার পর 15 বছর পর্যন্ত কিন্তু পাওয়া যাবে, এবং তারপরে কিন্তু আর পাওয়া যাবে না। এটা একটা বড় একটা পিরিয়ড দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম 15 ইয়ার্স ফর এনি লোন অ্যাভেলড ইনক্লুডিং দ্য মোরাটোরিয়াম রিপেমেন্ট হলিডে। 1 বছর যে রিপেমেন্ট হলিডে পাওয়া যাচ্ছে, তা থেকে 15 বছরের মধ্যে কিন্তু তার টাকাটা শোধ দিতে হবে। তো এই ছিল আলোচনা, ডিটেল আলোচনা দেওয়া হলো কিভাবে কি পাওয়া যাবে, এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা যখন উইন্ডোটা ওপেন হয়ে যাবে তখন তোমাদের সেটা জানাবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে।